আমি সুফিয়া। ফুলশয্যা রাতে একটা সাদা চাদরের জন্য আমার জীবনে আগুন লাগে। একটা সাদা চাদরে নিজের পবিত্রতার প্রমাণ দেখাতে গিয়ে আমার পুরো জীবনটাই আজ নষ্ট হয়ে গেছে। বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন প্রথম দিন শাশুড়ির উদ্ভট কথা শুনে তো আমি অজ্ঞান হয়ে গেছিলাম। কারণ বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে আমার পবিত্রতা প্রমাণ করার জন্য আমার শাশুড়ি তার ভাইকে, মানে আমার মামা শ্বশুরকে, ফুলশয্যার রাতে আমার ঘরের ভিতরে ভরে দেয় আর বলে আমাকে নাকি ফুলশয্যার রাতে মামা শ্বশুরের সঙ্গে থাকতে হবে এবং সে নাকি আমাকে যাচাই করে দেখবে যে আমি এই বাড়ির বউ হয়ে থাকার যোগ্য কিনা, এবং আমি যদি নিজের পবিত্রতার প্রমাণ দিতে পারি তবেই নাকি আমি বাড়ির বউ হয়ে থাকতে পারবো। আর ওদিকে আমার বর তার মাকে এই ব্যাপারে বাধা দিতে পারেনি। আসলে আমার শাশুড়ি মা খুব পুরাতন খেয়ালের মানুষ ছিলেন। তিনি সেই পুরাতন প্রথা নিয়েই পড়েছিলেন। আমি তো আশ্চর্য ছিলাম আমার বরের ব্যবহার দেখে। কারণ ফুলশয্যা রাতে আমার শাশুড়ি যখন বলেছিল যে আমাকে নাকি মামা শ্বশুর মশাইয়ের সঙ্গে রাত কাটাতে হবে, তখনও আমার বর চুপচাপ দাঁড়িয়েছিল এবং সে তার মাকে বাধা দেয়নি। আসলে আমার বরের সঙ্গে বিয়ের আগে থেকেই আমার সম্পর্ক ছিল। আমার বরের নাম অতনু। আমাদের দুজনের এই 2 বছরের ভালোবাসার সম্পর্ক ছিল এবং এই কথাটা আমার শ্বশুরবাড়ির লোকেরা জানতো না যে আমার বরের সঙ্গে তো আগে থেকেই আমার ভালোবাসার সম্পর্ক ছিল। এবং আমার শাশুড়ি মা তো জানতেন না যে আমাদের তো আগে থেকেই সম্পর্ক ছিল। উনি এটাই ভাবতেন যে উনি তার ছেলের পছন্দের মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিচ্ছেন। এবং আমার বর আমাকে আগে থেকেই বলেছিল যে আমি যাতে এই কথাটা কখনোই প্রকাশ না করি, যে অতনুর সঙ্গে তো আমার আগে থেকে সম্পর্ক ছিল। তারপর বিয়ের দিন আমি যখন মুখে ঘোমটা টেনে অতনুর জন্য অপেক্ষা করছিলাম, তার কিছুক্ষণ পরে যখন অতনু ঘরের ভেতরে আসে, তখন আমরা খুশিতে একে অপরকে জড়িয়ে ধরি। কারণ অনেক কষ্টে ও চালাকি করে আমার বর এই বিয়েতে উত্তীর্ণ হয়েছিল এবং আমরা দুজন ওই সময় ভীষণ খুশি ছিলাম একে অপরকে কাছে পেয়ে। তখন অতনু খুব ভালোবেসে আমার অলংকারগুলো খুলে রাখছিল আমাকে নিজের কাছে পাওয়ার জন্য। আমরা দুজন ওই সময় একে অপরের কাছে যাব, ঠিক তখনই অনেক জোরে জোরে আমাদের ঘরের দরজার কেউ বাড়ি দিতে শুরু করলো। তারপর আমার বর যখন দরজা খুলে, তখন দেখি আমার শাশুড়ি মা অনেক বেশি ঘাবড়ে গিয়ে হাতে একটা সাদা রঙের চাদর নিয়ে আমাদের ঘরের ভেতরে ঢুকে পড়েন। ঘরের ভেতর ঢুকতেই তিনি আমাকে তাড়াতাড়ি বিছানা থেকে নামতে বলেন। শাশুড়ির কথা শুনে আমিও তখন ভয় পেয়ে তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ি। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে উনি কি করতে চাইছিলেন। তার মায়ের কাণ্ড দেখে আমার বর রীতিমতো তার মাকে জিজ্ঞেস করে যাচ্ছিল যে মা, কি হয়েছে? মা, তুমি এসব কি করছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমার শাশুড়ি তখন তার ছেলের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি কি করে ভুলে যেতে পারি আমাদের এই পুরাতন প্রথা, যে ফুলশয্যার রাতে স্বামী স্ত্রীর মিলনের আগে বিছানার মধ্যে সাদা চাদর পেতে দেওয়া, যাতে ওই চাদর প্রমাণ থাকে যে আমাদের বাড়ির বউ পবিত্র ও সে বিয়ের আগে কোনো ছেলের সংস্পর্শ নেয়নি। শাশুড়ির কথা শোনা মাত্রই তো আমি অনেক বেশি চিন্তিত হয়ে পড়েছিলাম। কারণ আমি বুঝে গেছিলাম যে উনি পুরাতন খেয়ালের মানুষ ছিলেন। উনি ভালোবেসে বিয়ে করাকে সমর্থন করতেন না, উনি ভালোবেসে বিয়ে করার বিরুদ্ধে ছিলেন। আর এই কারণে আমার বর তার মায়ের থেকে এত বড় একটা সত্যি কথা লুকিয়েছিল, যে আমাদের দুজনের তো আগে থেকে সম্পর্ক রয়েছে। ওদিকে আমার শাশুড়ি মা তো আমার ও বরের সম্পর্ক করার আগে আমাদের বিছানায় একটা সাদা রঙের চাদর পেতে দিয়ে চলে যায় এবং তারপর থেকেই আমার দুশ্চিন্তা শুরু হয়ে যায়। কিন্তু আমার বরের তো কোনো চিন্তাই ছিল না, কারণ আমার বর আগে থেকেই সব কিছু ফোন দিয়ে এঁটে রেখেছিল। আসলে আমার চিন্তার কারণ শুনে আপনারা হয়তো আমাকে ভুল ভাববেন, কারণ আমার যেহেতু বরের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল, তাই আমরা দুজন অনেকবার একে অপরের কাছে এসে নিজেদের চাহিদা পূরণ করেছি। তাই আমি খুব ভালোভাবেই জানতাম যে পবিত্রতার প্রমাণ তো আমি কোনো মতেই দিতে পারবো না। এবং ফুলশয্যার রাতে শাশুড়ি মায়ের কথা শুনে আমি যখন অনেক বেশি চিন্তিত হয়ে বরকে বলি যে আমাদের ব্যাপারে যাতে তার মাকে সব কিছু সত্যি কথা বলে দেয়, বর তখন আমাকে অনেক আদর ও ভালোবাসা দিয়ে বলল, সুফিয়া, তুমি একটু বেশি ভাবছো।
আমি আছি তো তোমার পাশে, আমি সব কিছু ঠিক করে দেব, তাই কাউকে কিছু বলার দরকার নেই। তুমি চুপচাপ থাকো, আমার ওপরে সব কিছু ছেড়ে দাও। সেদিন বরের কথায় বিশ্বাস করে নিজের মনের সব দুশ্চিন্তা বের করে তার সঙ্গে খুব সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। ফুলশয্যার দিন রাতে শাশুড়ি বা যখন সাদা রঙের চাদর আমাদের বিছানায় পেতে দিয়ে যায়, তখন উনি ঘর থেকে বেরোনোর আগেই আমাকে বলেছিলেন যে বৌমা, কাল সকালে তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে এবং ভালোভাবে স্নান করে তৈরি হয়ে থাকতে হবে, কারণ তোমাকে সবাই দেখতে আসবে। কিন্তু সেদিন সারা রাত বরের সঙ্গে সময় অতিবাহিত করার পরে আমি ও বর সকালে ঘুম থেকে উঠতেই পারিনি। পরের দিন সকালবেলাতে আমার শাশুড়ি আবার আমাদের ঘরের দরজায় ঠকঠক করেন। ওই সময় আমার বর অনেক বেশি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ে এবং আমাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। ও বলে, সুফিয়া তাড়াতাড়ি ওঠো, না হলে আমরা ফেঁসে যাব। মা বাইরে দরজা ঠকঠক করছে, আমাকে এবার আসল কাজটা করতে হবে। আমি তো তখন কিছুই বুঝতে পারছিলাম না যে বর কোনো কাজের কথা বলছিল। পরের কথা মতো আমি যখন বিছানা থেকে নেমে এক সাইডে চুপচাপ দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম বর তাড়াতাড়ি একটা লাল রঙের দোয়াত এনে ওই সাদা রঙের চাদরে ঢেলে দেয়। তারপর ঘরের দরজা খুলতেই শাশুড়ি মা ভেতরে ঢুকে বললেন, তোমাদের দরজা খুলতে এত বেশি দেরি কেন হলো? আমি কখন থেকে দরজা ঠকঠক করছি। তারপর শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে বললেন, বৌমা, তুমি এখনো স্নান করনি? যাও, গিয়ে তাড়াতাড়ি স্নান করে তৈরি হয়ে এসো। তারপর উনি চাদরের দিকে তাকিয়ে দেখে অনেক বেশি খুশি হয়ে আমার কপালে একটা আলতো চুমু দিয়ে বললেন, বৌমা, তুমি প্রমাণ করে দিয়েছো যে তুমি একদম পবিত্র। আসলে শাশুড়ি মা ঘরে ঢোকা মাত্রই আগে ওই সাদা রঙের চাদরের দিকে তাকিয়ে দেখেছিলেন এবং উনি সেই লাল রঙের দাগটা দেখে ভেবেছিলেন যে আমি আমার বরের সঙ্গে রাতের বেলা সব কিছু করেছি, এবং যার প্রমাণ হিসেবে ওই চাদরে আমার রক্তের লাল দাগ লেগেছে। উনি তো সেটাকে রক্ত ভেবে বসেছিলেন। তারপর উনি খুব খুশি হয়ে চাদরটাকে তুলে নিয়ে আমাদের অনেক আশীর্বাদ দিয়ে ঘরের বাইরে চলে যান। শাশুড়ি মায়ের চলে যাওয়ার পরে আমি খুব বিরক্ত হয়ে বরকে বললাম, অতনু, এসব কি? তোমার মা তো এত বেশি পুরনো খেয়ালের মানুষ যে আমার এখন ভীষণ ভয় করছে, কারণ উনি যখন আমাদের ব্যাপারে সত্যি কথাটা জানতে পারবেন তখন কি হবে? আর উনি তো একদিন না একদিন এই ব্যাপারে অবশ্যই জানতে পারবেন যে আমরা আগে থেকে একে অপরকে চিনি। তাই তুমি কেন তোমার মাকে অন্ধকারের মধ্যে রেখেছো? তোমার মাকে সব কিছু সত্যি কথা বলে দাও। বর তখন আমার ঘাড়ে হাত দিয়ে বলল, সুফিয়া, তুমি একটু বেশি চিন্তা করছো। মা কিছুই জানতে পারবে না। আর এখন যদি মাকে সব কিছু সত্যি কথা বলে দিই তাহলে মা হয়তো তোমাকে এই বাড়ি থেকে বের করে দিবে। তাই যেমনটা চলছে তেমনটাই চলতে দাও। বর তো আমার কোনো কথাই গুরুত্ব দেয়নি, কিন্তু আমি জানতাম এর পরিণাম আমাদের সঙ্গে খুব খারাপ হতে চলেছে। শ্বশুরবাড়িতে খুব ভাগ্য করে আমার 2 দিন খুব ভালোই কেটেছিল, কিন্তু তৃতীয় দিন আমার জীবনের সব কিছুই পাল্টে যায়। কারণ ওই সময় আমার শাশুড়ি মা যখন আমাকে নিয়ে খুবই গর্ব করেছিলেন এবং ওই সময়ে আমার 60 বছর বয়সের মামা শ্বশুরের কাছে আমি যখন আশীর্বাদ নিলাম, তখন উনি আমার চেহারা দেখার পরে আমাকে একটা সোনার মালা উপহার দিয়েছিলেন এবং উনি খুব স্নেহ করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন ও আমার সৌন্দর্যের খুব তারিফ করছিলেন। কিন্তু জানি না কেন আমার মনে হয়েছিল ওনার দৃষ্টি তো অন্যদিকেই ছিল। ঠিক ওই সময় আমার ননদ তার মাকে চিৎকার করতে করতে আমাদের কাছে এসে শাশুড়ি মাকে বলল, মা, তুমি তোমার বউমাকে নিয়ে যতটা গর্ব করছো আজ কিন্তু সেটা নষ্ট হবে। কারণ এই দেখো, আমি দাদা ও বৌদির ঘর থেকে এই লাল রঙের কালিটা খুঁজে পেয়েছি। শুধু তাই নয়, আমি যখন তাদের ঘরটা পরিষ্কার করতে গেলাম তখন দাদার ফোন বেজে উঠল এবং দাদার ফোনটা হাতে নিতেই দাদার মোবাইলে কিছু ছবি দেখলাম এবং সেই ছবিগুলো দেখার পরে তো আমার মাথা পুরো ঘুরে উঠল। কারণ ওই ছবিতে দাদা ও বৌদি একসঙ্গে ছিল। তার মানে এটা পরিষ্কার যে দাদা ও বৌদি একে অপরকে আগে থেকে চেনে ও জানে এবং বৌদি আমাদের সবাইকে ঠকিয়েছে। ননদের মুখ থেকে এসব কথা শোনার পর তো ভয়ে আমার পুরো শরীর থরথর করে কাঁপছিল। ওই সময় আমার বর বাড়িতে ছিল না, সে বাড়ির বাইরে কিছুটা এগিয়ে গিয়ে একটা মুদির দোকানে গিয়েছিল কিছু জিনিসপাতি কিনতে।
তারপর ননদের মুখ থেকে সব কিছু শোনার পরে তো আমার শাশুড়ি অনেক বেশি রেগে গিয়ে তার মেয়ের হাতটাকে চেপে ধরে বললেন, নন্দিনী, তুই এসব কী বলছিস? আমার ছেলে কখনোই আমাকে ঠকাতে পারে না। আমার ছেলে খুব ভালোভাবেই জানে যে আমি প্রেম করে বিয়ে করার বিরুদ্ধে, তাই আমার তার উপরে অনেক বিশ্বাস ও ভরসা আছে। ওই সময় আমার ননদ তার মাকে বলল, মা, আমি তো জানতাম তুমি আমার কথার বিশ্বাস করবে না, ওই জন্যই তোমাকে কিছু দেখানোর জন্য প্রমাণ হিসেবে একটা জিনিস নিয়ে এসেছি। দাদার মোবাইলে যা ছবি ও ভিডিও ছিল আমি সব নিজের মোবাইলে নিয়ে নিয়েছি। তারপর সে তার মাকে আমার ও বরের সব ছবি ও ভিডিও দেখাতে শুরু করে। ওই সময় আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। তারপর আমাদের দুজনের ছবি ও ভিডিও দেখার পরে আমার শাশুড়ি আমার দিকে এগিয়ে এসে আমার গালে একটা থাপ্পড় মেরে বললেন, এইভাবে আমাকে ঠকাতে তোমার লজ্জা করলো না? ওই সময় আমার মামা শ্বশুর শাশুড়ি মাকে বললেন, দিদি, এটার মানে তো পরিষ্কার যে ওই চাদরে তোমার বৌমা নিজেই লাল রং ঢেলে দিয়েছে তার পবিত্রতা প্রমাণ করার জন্য। ওই সময় আমি ভয় পেয়ে শাশুড়ি মায়ের হাতে পায়ে ধরে বললাম, মা, আমি শুধু আপনার ছেলেকেই ভালোবেসেছি, আমাকে আপনার ছেলে ছাড়া আর কেউ ছুঁয়েও দেখেনি। বিয়ের আগে আমাকে যদি কেউ ছুঁয়ে থাকে তাহলে সে হচ্ছে আপনার ছেলে। আমি যখন কেঁদে কেঁদে নিজের পবিত্রতার প্রমাণ দিচ্ছিলাম, ঠিক ওই সময় আমার বর বাড়িতে আসে এবং সে আমাকে ওই অবস্থায় দেখে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলো, সুফিয়া, তোমার কি হয়েছে? তুমি এইভাবে কাঁদছো কেন? আমার শাশুড়ি তখন রেগে বরকে আমার থেকে দূরে সরিয়ে দিয়ে বললেন, তোর বউ অপবিত্র, অশ্লীল, চরিত্রহীন, সে আমাদের সবাইকে ঠকিয়েছে, আর এই সাদা চাদরে তোর বউ নিজে থেকে লাল রং ঢেলে দিয়েছে। ওই সময় আমি কেঁদে কেটে আমার শাশুড়ি মাকে বললাম, মা, আমি তো আগেই আপনার ছেলেকে বলেছিলাম যে সে যাতে আপনাকে আমাদের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলে দেয়, এবং চাদরে লাল রং আমি দিইনি, এটাও আপনার ছেলের বুদ্ধি। আমি আপনার ছেলেকে এসব করতে বারণ করেছিলাম, কিন্তু সে আমার বারণ শোনেনি। আমার শাশুড়ি তখন রেগে আমার সামনে এসে চোখ দুটোকে বড় বড় করে আমার দিকে তাকিয়ে বললেন, তুমি নিজে এসব করে এখন আমার ছেলের ঘাড়ে দোষ চাপাচ্ছ? তুমি আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করেছ। তোমার মতো মেয়েদের আমি খুব ভালোভাবেই চিনি। আমার ছেলে তো অনেক সহজ সরল, সে আমার চোখে ধুলো দিতেই পারে না, কারণ সে খুব ভালোভাবেই জানে যে আমি ভালোবাসার বিরুদ্ধে, তাই সে তোমার মতো মেয়ের সঙ্গে প্রেম করতেই পারে না। তুমি আমার ছেলেকে নিজের জালে ফাঁসিয়েছ। তুমি যদি ভালো মেয়ে হতে তাহলে তুমি কখনোই বিয়ের আগে একটা পর পুরুষের সঙ্গে নিজের মনের স্বাদ মেটাতে না। তাই আমি আর একটা মুহূর্ত তোমাকে এই বাড়িতে সহ্য করতে পারবো না। আমার শাশুড়ি এতটা কটু কথা শোনানোর পরে আমার কোনো কথা না শুনেই আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। ওই সময় আমার বর তার মাকে বোঝানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু তার মা ও তার মামা তারা দুজনে মিলে আমার বরকে ঘরের ভিতর নিয়ে গিয়ে বন্ধ করে দিয়েছিল। এমনকি এই সব কিছুর পেছনে আমার ননদ ছিল। সে চাইলে একবার আমার ও বরের সঙ্গে এই ব্যাপারে পার্সোনালভাবে কথা বলতে পারত, কিন্তু তার পেটে এতটাই বিষ ভরা ছিল যে আমার ও বরের সমস্ত কথা তার মাকে গিয়ে বলে দেয়। এমনকি আমার শাশুড়ি যখন আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরের দরজাটা বন্ধ করে দেয়, তখন আমার ননদ আমার সমস্ত জামা কাপড় একটা ব্যাগের মধ্যে ভরে দিয়ে ছাদের উপর থেকে সেটা নিচে ফেলে দেয়। ওই সময় আমি এটাই ভাবছিলাম যে সে নিজে একটা মেয়ে হয়ে কিভাবে আমার প্রতি এতটা নির্দয় হতে পেরেছিল। সে চাইলে তো একবার আমার সঙ্গে কথা বলতে পারত, কিন্তু সে তো তখন আগুনে ঘি ঢালার কাজ করছিল। সেদিন আমি সারাদিন বাড়ির দরজার সামনে বসে কেঁদে কেঁদে শাশুড়ি মাকে বলেছিলাম যাতে আমাকে ঘরের ভেতরে আসতে দেয়, কিন্তু উনি আমাকে ঘরের ভেতরে ঢুকতে দেয়নি। কিন্তু আমিও নিজের মনের মধ্যে জেদ করে নিয়েছিলাম যে আর যাই হোক না কেন আমি নিজের অধিকার নিয়েই ছাড়ব। আমি কোনো মতেই এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি যাব না। সেদিন তো সারাদিন পেরিয়ে যায়, কিন্তু তারা কেউ দরজা খোলেনি। আমি সারাদিন না খেয়ে দিয়ে ওই দরজার পাশেই দেওয়ালে মাথা রেখে মন মরা ও উদাসীন হয়ে বসেছিলাম, আর আমার চোখ দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল। এটা ভেবে যে আমার বরের কি এতটুকু ক্ষমতা নেই যে সে নিজের স্ত্রীকে সম্মানের সঙ্গে বাড়ির ভেতরে নিয়ে যাবে। আমি মানছি
যে বিয়ের আগে অতনুর সঙ্গে নিজের শারীরিক চাহিদা পূরণ করে ভুল করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে আমি চরিত্রহীন, কারণ আমি তো অতনুকেই ভালোবেসেছিলাম এবং তাকেই বিয়েও করেছিলাম। তখন এই কথাগুলি ভাবতে ভাবতে আমার কখন যে চোখ লেগে যায় সেটা আমি টেরও পাইনি। তারপর হঠাৎ করে মনে হয় যে আমার শরীরে কেউ যেন হাত বোলাচ্ছে। আমি তখন ভয় পেয়ে আঁতকে উঠি। তারপর পেছন দিকে ঘুরে তাকাই, তখন দেখি যে অতনু আমার সামনে দাঁড়িয়ে। তখন আমি নিজের আবেগ ও দুঃখ চেপে ধরে রাখতে না পেরে তাকে দেখে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিলাম। আমি ভেবেছিলাম বর নিশ্চয়ই আমাকে ঘরের ভেতর নিয়ে যাবে, কিন্তু সে তো তার মাকে এতটাই ভয় করত যে তার ক্ষমতায় ছিল না যে আমার সঙ্গে অন্যায়গুলো হচ্ছিল সেটার বিরুদ্ধে প্রতিবাদ করার। উল্টে অতনু তো আমাকে বাবার বাড়ি চলে যেতে বলেছিল, কিন্তু আমি কোনো মতেই বাবার বাড়ি যেতে রাজি হইনি। সে তো তার মাকে এতটাই ভয় করত যে তার ক্ষমতায় ছিল না যে আমাকে বাড়ির ভেতরে নিয়ে যায়, এবং আমি ওই সময় খুব কষ্ট পেয়েছিলাম বরের ওই কথা শুনে যে সে আমাকে বাবার বাড়ি চলে যেতে বলেছিল। সে বলেছিল কিছুদিন পরে সে নাকি সব কিছু ঠিক করে দেবে। তারপর এই কথা নিয়ে বরের সঙ্গে আমার তর্কাতর্কি হয়ে যায় এবং অতনু রাগ করে আমাকে বাড়ির বাইরে রেখে আমার ঘরের ভেতরে চলে যায়। ওই রাতে আমি একাই বাড়ির বাইরে বসেছিলাম, কিন্তু তাও আমি বাবার বাড়িতে ফোন করে বলিনি যে আমার সঙ্গে কতটা অন্যায় হয়েছে। তারপর সেদিন অর্ধেক রাতে মনে হলো কেউ যেন আমার পায়ের কাপড় সরিয়ে পা দুটোকে ফাঁক করেছে। তারপর চোখ খুলে ওনাকে দেখতেই আমি ভয় পেয়ে যাই, কারণ ওই অর্ধেক রাতে মামা শ্বশুর আমাকে অবলা নারী মনে করে আমার সুযোগ নিতে এসেছিলেন। উনি আমাকে এতটাই বাজে প্রস্তাব দিয়েছিলেন যে ওনার নোংরা কথা শুনে আমার পুরো শরীর তেলে বেগুনে জ্বলে ওঠে। কারণ উনি আমাকে বলেন যে আমি যদি ওনাকে শারীরিক সুখ দিতে পারি তাহলে উনি নাকি শাশুড়ি মাকে বলে আমাকে বাড়ির ভেতর নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। তারপর উনি আমাকে খুব বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেন এবং উনি খুব খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমার যৌবনের অনেক তারিফ করেন। ওই সময় আমি নিজের মনে সাহস জুটিয়ে ওনাকে নিজের থেকে দূরে সরিয়ে দিয়ে ছি, লজ্জা ও ঘৃণা করে আমার আপনাদের মতো জানোয়ারদের মানুষ রূপে গ্রহণ করতে। আপনি যদি আর কখনো আমার দিকে খারাপ দৃষ্টি দেন তাহলে আমি কিন্তু ভুলে যাব যে সম্পর্কে আপনি আমার মামা শ্বশুর হন। আমি কিন্তু পুলিশে গিয়ে আপনার নামে কেস করতে বাধ্য হব। তাই চলে যান, আমার চোখের সামনে থেকে চলে যান। আমি যদি চিরকাল এই বাড়ির বাইরে বসে থাকি তাও আমি আপনার এই নোংরা মনোকামনা কোনো দিন পূরণ হতে দেব না। আপনার মতো নোংরা মানসিকতার মানুষদের জন্য আজ বাড়ির বউরা কলঙ্কিত। তারপর আমার মামা শ্বশুর আমাকে হুমকি দিয়ে বলে যে তার মনোকামনা পূরণ না করলে আমি নাকি কোনো দিন নিজের অধিকার পাবো না। তারপর সে বাড়ির ভিতরে চলে যায়। আমি তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনে এতটা খারাপ দিন আসবে, যেখানে আমার স্বামীও আমার সঙ্গে দিতে পারবে না। এইভাবে প্রায় 2 দিন কেটে যায়, কিন্তু শ্বশুরবাড়ির লোক আমাকে বাড়ির ভেতরে ঢুকতে দেয়নি। এমনকি আমাকে সেখান থেকে তাড়ানোর জন্য শাশুড়ি মা আমার বড়দাকে ফোন করে ডাকে এবং বড়দা এসে দেখে যে আমি বাড়ির বাইরে অসহায়ের মতো একাই বসে আছি। আমাকে ওই অবস্থায় দেখে বড়দা আমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আমি দাদাকে বলেছিলাম, দাদা তুমি আমাকে দেখে কষ্ট পেও না, এটা আমার লড়াই, তাই এই লড়াই আমাকে একাই লড়তে হবে। তাই তুমি আমার কোনো চিন্তা না করে বাড়ি ফিরে যাও। সেদিন বড়দা আমাকে দেখে কেঁদে ফেলেছিল। সে আমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এরা মানুষ হয়ে কিভাবে তোর সঙ্গে এতটা খারাপ ব্যবহার করতে পারলো? এতটা খারাপ ব্যবহার তো কোনো মানুষ একটা পশুর সঙ্গেও করে না। গত 2 দিন থেকে তুই না খেতে এখানেই বসে আছিস, আর তাদের কিছু যায় আসে না। সেদিন দাদার ইচ্ছে ছিল না আমাকে সেখানে একা ফেলে যাওয়ার। তারপর দাদা কিছু খাবার ও কিছু টাকা পয়সা আমার হাতে দিয়ে যায়। ও বলে যায় যে কিছু অসুবিধা হলে আমি যাতে তাকে অবশ্যই ফোন করি। আমি গত 3 দিন ধরে বাড়ির বাইরে বসেছিলাম এবং আমাদের পাড়া প্রতিবেশী লোকেরা তো এটা দেখে খুব মজা পাচ্ছিল যে আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারা সবাই তো নিজে থেকেই এটা ভেবে বসেছিল যে আমি নাকি চরিত্রহীন, তাই নাকি আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। কিন্তু তারা কেউ একবারও আমার পরিস্থিতি ও কষ্ট
বোঝার চেষ্টা করেনি। তারপর এইভাবে 3 দিন কেটে যাওয়ার পরে সেদিন সন্ধ্যাবেলায় আমি শুনতে পাই যে ঘরের ভেতরে সবাই কান্নাকাটি করছে। বাড়ির ভেতরে সবাই কান্নাকাটির আওয়াজ পেয়ে তো আমি অনেক বেশি অস্থির হয়ে পড়ি ও ঘাবড়ে যাই। আমার বুকের ভেতর দুরু দুরু করছিল। তারপর বাড়ির সবাই যখন নিচে থেকেই দরজা খুলে বাইরে বেরিয়ে আসে, তখন আমি ঘরের ভেতরে ঢুকতেই দেখি তারা অতনুকে জড়িয়ে ধরে নিয়ে বাড়ির বাইরে বেরোচ্ছে। অতনু তখন অচেতন অবস্থায় পড়েছিল। বরকে ওই অবস্থায় দেখে তো আমি অনেক বেশি ঘাবড়ে গিয়ে অতনুকে জড়িয়ে ধরে বললাম, অতনু তোমার কি হয়েছে? চোখ খোলো। তখন আমার শাশুড়ি ও ননদ আর জোরে জোরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। তারপর শাশুড়ি মা যা বলল সেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠল। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে গত 2 দিন ধরে অতনু অনেক চেষ্টা করেছিল তার মাকে বোঝানোর, কিন্তু আমার শাশুড়ি অতনুকে হুমকি দিয়ে বলেছিল যে অতনু যদি আমাকে বাড়ির ভেতরে নিয়ে আসার কথা ভাবে এবং সে যদি আমাকে তালাক না দেয়, তাহলে আমার শাশুড়ি নিজের মেয়েকে নিয়ে আত্মহত্যা করবেন। তার মায়ের হুমকি ভরা কথা শুনে অতনু চুপচাপ ছিল। সে আমার জন্য কিছুই করতে পারছিল না এবং সে আমার কষ্ট দেখে নিজে ভেতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছিল এবং বর বাধ্য হয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছিল। আমার শাশুড়ি অতনুকে এত বেশি মানসিক চাপ দিয়েছিল যে সে নিজেকেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল এবং আমার বর যখন নিজেকেই শেষ করার চেষ্টা করে, তখন শাশুড়ি মা বুঝতে পেরেছিলেন যে তিনি আমার সঙ্গে ও তার ছেলের সঙ্গে কতটা অন্যায় করেছেন। ওই সময় আমি বরের খারাপ অবস্থা দেখে শাশুড়িকে বলেছিলাম যে আমরা একে অপরকে অনেক ভালোবাসতাম বলে আপনি আমাদের এত বড় শাস্তি দিলেন। এমন কি অন্যায় করেছিলাম যার জন্য আপনি আমাদের আলাদা করে দিলেন? আপনার এই জেদ ও একগুঁয়েমির জন্য আজ অতনুর এই অবস্থা। অতনুর যদি কিছু হয় তাহলে আমি কোনোদিন আপনাকে ক্ষমা করব না। ওই সময় মামা শ্বশুর ডেকে আমায় বললেন, এই মেয়ে, তোর মুখে এইসব কথা শোভা দেয় না, কারণ আর যা কিছু হয়েছে সেটার জন্য তো তুই দায়ী। ওই সময় আমার শাশুড়ি অনেক জোরে হাউমাউ করে কেঁদে কেঁদে বললেন, তোমরা সবাই চুপ করো, এই সব কিছুর জন্য আর কেউ নয়, আমি নিজে দায়ী। তাই আমি এখন সব কিছু ভুলে গিয়ে আমার ছেলেকে শুধু প্রাণে বাঁচাতে চাই। ওই সময় আমরা সবাই মিলে কিন্তু অতনুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম এবং ডাক্তারে আমার বরের অবস্থা দেখার পরে বলেছিল যে আর একটু দেরি করলে নাকি আমি বরকে চিরকালের মতো হারিয়ে ফেলতাম। তারপর 2 ঘন্টা পরে বরের জ্ঞান ফিরে আসে এবং সে আমাদের সবাইকে একসঙ্গে দেখে তার মায়ের সামনে হাত জোর করে বলল, মা, তুমি যদি আমার বউকে আমার থেকে দূরে করো তাহলে আমাকে এখানেই নিজের হাতে শেষ করে ফেলো, কারণ আমি আমার বউকে ছাড়া থাকতে পারবো না। ওই সময় আমার শাশুড়ি তার ছেলেকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোর কষ্ট বুঝতে পারিনি এবং তোদের সঙ্গে অনেক অন্যায় করেছি, কিন্তু আর নয়, সমাজের লোকের কথা ভেবে আমি নিজের ছেলেকে হারাতে চাই না। এই বলে আমার শাশুড়ি আমার হাতটা তার ছেলের হাতে রেখে দিয়ে বললেন, তোমরা চিরসুখী হও। সেদিন শাশুড়ি মা আমার কাছে ক্ষমাও চেয়েছিলেন। এখন আমরা দুজনের সুখের সংসার করছি এবং আমার মামা শ্বশুর যখন দেখলো যে আমাদের মাঝে সব কিছু ঠিক হয়ে গেছে, সেদিন উনি আমার শ্বশুরবাড়ি থেকে চলে যান। এখন আমি শ্বশুরবাড়িতে ননদ ও শাশুড়ির সঙ্গে অনেক ভালো আছি এবং সুখে আছি। নিজের ছেলেকে একবার হারিয়ে শাশুড়ি নিজের ভুল বুঝতে পেরেছিলেন। তো বন্ধুরা, আজকের গল্পটি আমরা এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।